2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাকে 7টা সৃজনশীল লিখতে হবে। সো একটা সৃজনশীলের জন্য তুমি 21 মিনিট করে টাইম পাবা। সো এই 21 মিনিট কিভাবে তুমি ইউটিলাইজ করবা ক, খ এবং ঘ অ্যান্সার লেখার জন্য, এবং সেই জিনিসটা একদম এক্স্যাক্টলি কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারো, এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি সুন্দর করে তোমাকে দেখানোর ট্রাই করব। তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে এই জায়গাতে একদম টাইমগুলো ভাগ করে দিব এবং কিভাবে লিখতে হয় এই জিনিসটা আজকের এই ক্লাসের মধ্যে শেখায় দিব। তো তোমরা দেখো, টোটাল যদি ভাগ করে দাও একটা করে, তোমাদের হচ্ছে তোমরা যদি 2.5 ঘন্টাকে ভাগ করে দাও বা 2.5 ঘন্টাকে টোটাল হিসাব করো, তাইলে দেখবা তোমরা 150 মিনিট টাইম পাবা। সো তোমরা যদি একটা প্রশ্নের জন্য, মানে তোমাদের টোটাল যেহেতু 7টা প্রশ্ন লেখা হবে, একটা প্রশ্নের জন্য যদি তোমরা 21 মিনিট করে টাইম দাও, তাইলে তোমরা প্রায় 147 মিনিট এই জায়গা থেকে ওয়েস্ট করবা, বা 147 মিনিট তোমার লাগবে। তার মানে মোটামুটি তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 21 মিনিট সামথিং করে টাইম পাবা। এখন এই 21 মিনিট কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায় প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা এইটাই সুন্দর করে দেখব। তো তোমাদের প্রশ্নের জন্য প্রথমত একটা উদ্দীপক থাকে, তার আন্ডারে বিভিন্ন প্রশ্ন থাকে। তো অবভিয়াসলি তোমাকে তো উদ্দীপক করার জন্য একটা টাইম বরাদ্দ রাখতেই হবে। আমাদের আসলে টাইমের শর্টেজ গুলো হয়, বা আমরা লাস্টে টাইম মেলাইতে পারি না, কারণ আমরা উদ্দীপকের জন্য আলাদা টাইম রাখি না। তো তোমরা প্রথমে কি করবা, উদ্দীপকের জন্য একটা স্পেসিফিক টাইম রাখবা। যেমন একটা উদ্দীপক তুমি প্রথমে দেখেই, তোমার ফার্স্ট গ্ল্যান্সে দেখেই তুমি ডিসিশন নিবা যে তুমি এইটা থেকে ওইটার পরে ক, খ গুলা দেখেই ডিসিশন নিবা তুমি এইটা পড়বা কিনা, মানে তুমি ওইটা থেকে অ্যান্সার করবা কিনা। এটার জন্য তুমি 10 সেকেন্ড টাইম নিবা। যেমন ক, খ গুলা দেখলা যে তোমার কমন আছে, ওকে, তার মানে তুমি উদ্দীপকটা পড়তে পারো। তো উদ্দীপকটা পড়ার পরে তুমি তো অবভিয়াসলি ওইটার অ্যান্সার করতেছো। সো সবগুলা মেলায়া উদ্দীপকের 4-5 লাইন, তারপরে ক, খ, গ, ঘ, এই প্রশ্নগুলো পড়ার জন্য সর্বোচ্চ তোমার হাতে 1 মিনিট সময় নষ্ট করার মতো আছে। তার মানে উদ্দীপক এবং ক এবং খ এবং গ, ঘ সবগুলা মেলায়া একবার রিডিং পড়ার জন্য, সেটা আফসা আফসা করে হোক বা তুমি রিকল করার জন্য হোক, যেভাবে হোক না কেন 1 মিনিটের বেশি তুমি টাইম নিতে পারবা না। সো তোমাকে ওই জায়গাতে 1 মিনিট টাইম নষ্ট করতে হবে বা 1 মিনিট টাইম দিতে হবে। এরপরে কি দেখো, তোমরা যখন প্রশ্ন লিখবা, যেমন ধরো তোমরা 1 নম্বর প্রশ্নের অ্যান্সার করতেছো, অনেকেই একটা কাজ করো যে প্রথমেই সবগুলা প্রশ্ন পড়ে ফেলো। এমনটা করার প্রয়োজন নেই। তুমি যখন যে প্রশ্নের অ্যান্সার দিবা তখন যা সেই প্রশ্নটাই পড়বা, অন্য কোনো প্রশ্ন ওই সময়ে দেখার কোনো প্রয়োজন নাই। ওকে, সো তোমরা যখন এইরকম ধরো 1 নম্বর প্রশ্নের অ্যান্সার দিবা, কিভাবে লিখবা বা মডিউলটা কিভাবে করা যায়, এই জায়গাতে দেখো এইরকম ডিরেক্ট লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর, এরকম করে 1 বা 2 যেভাবে হোক না কেন তোমরা লিখে নিচে একটা আন্ডারলাইন করবা বা ডাবল আন্ডারলাইন করবা। সো এই আন্ডারলাইনের ক্ষেত্রে তুমি কালার পেন ইউজ করতে পারো, এখানে কোনো সমস্যা নেই, এখানে কালার ইউজ করা যায়। ওকে, তারপরে কি দেখো, তোমরা যখন লিখবা বা যে কোনো প্রশ্নের অ্যান্সার করবা, স্পেসিফিক প্রশ্নের নাম্বার এবং ক, খ, গ, ঘ যেটাই লেখো না কেন সেইটাকে উল্লেখ করবা। তাইলে টিচারের যেহেতু অনেকগুলো প্রশ্ন তোমার কাটা হয়, এজন্য টিচারের অনেক সময় খেয়াল নাও থাকতে পারে যে এটা সে কত গ, ঘ কাটতেছে। সো এই জিনিসটা তোমরা আসলে টিচারকে মনে করায় দিবা যে আপনি 1-এর গ কাটতেছেন বা 2-এর গ কাটতেছেন। সো এই জন্য তোমাকে এইরকম স্পেসিফিক করে দিতে হবে। দেখো আমি সুন্দর করে লিখে দিচ্ছি 1-এর ক নং। ওকে, তোমরা এই মডেলটাই ইউজ করবা। তারপরে একটা আন্ডারলাইন করবা, উপরে যদি 2টা করে থাকো নিচের গুলাতে একটা আন্ডারলাইন করবা। ওকে, তারপরে এই 1-এর কটা একদম যখন লিখবা তখন একদম অ্যাপ্রোপ্রিয়েটটাই লিখবা। ধরো এখানে বলা হয়েছে যে কল্যাণীর বিয়ের সময় বয়স কত ছিল, ধরো 15 বছর, এইরকম স্পেসিফিক যা চাইছে তাই তোমাকে অ্যান্সার করতে হবে। তারপরে দেখো এই জায়গাতে খ নম্বর প্রশ্নের জন্য, ওকে, খ নম্বর প্রশ্নটা আসলে কতটুকু লেখা লাগে, কিভাবে লেখা লাগে, মানে তোমরা কর মতো করে এরকম হেডলাইনটা তো বুঝেই ফেলছো। এখন কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যায়, আমি তোমাদেরকে আমার মার্কশিটটা দেখাইছিলাম আগের একটা ইয়াতে, যে আমি প্রত্যেকটা প্রশ্নে 9-এর মতো করে মার্ক পাইছি। বাংলা প্রথম পত্র বলো, অন্যান্য জায়গায় যেগুলো আছে, বাংলার প্রথম পত্রে আমার হচ্ছে এই লিখিত অংশের মধ্যে 60 নম্বর ছিল। তার মানে একটা জিনিস চিন্তা করো, আমি যদি 60 করে পাইতে চাই, একটাতে আমার 7 মানে এরকম 8.5 কিংবা 9 এরকম করে আমি গড়ে মার্ক উঠাইছি। সো আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করতাম ওইটা কিন্তু ওই ভিডিওটাতে বলছি। তারপরেও একটু তোমাদেরকে বলি যে তোমরা যখন খ নম্বর লিখবা তখন অনেক বেশি যে খ লিখতে হয় তা কিন্তু না। মানে খ নম্বরে এক্স্যাক্টলি কর মতো করে যতটুকু চাবে, যেভাবে চাবে ওই জিনিসটাকেই অ্যাপ্লাই করবা, কোনো কিছু এইটাতে এক্সট্রা ইউজ করবা না। এখন একটা জিনিস দেখো, এই যে ক এবং খ এই দুইটা লেখার জন্য তোমার হাতে সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় থাকবে। তার মানে তুমি দেখো উদ্দীপক থেকে তুমি বা প্রশ্ন পড়ার জন্য 1 মিনিট, ক এবং খ, ক লিখতে তোমার সর্বোচ্চ 1 মিনিট টাইম লাগবে, আর খ লিখতে তোমার 4 মিনিট টাইম লাগতে পারে। ওকে, সো তাইলে দেখো টোটাল মেলা এই জায়গাতে তুমি 6 মিনিটের মতো পাবা উদ্দীপকে প্রশ্ন পড়া, কর অ্যান্সার করা এবং খর অ্যান্সার করা। তুমি যখন 6 মিনিট একদম সুন্দর করে শেষ করতে ফেলতেছো,
তখন যেহেতু তোমার হাতে আর 21 মিনিট টাইম আছে, 21-এর থেকে 6 চলে গেলে এই জায়গাতে তোমার 15 মিনিট টাইম আর তোমার থাকবে গ এবং ঘ অ্যান্সার করার জন্য। এখন দেখো গ এবং ঘ কতটুকু অ্যান্সার করা লাগে এবং কিভাবে কতটুকু টাইম নিবা। নরমালি গ এবং ঘ তোমরা যদি সমান অ্যান্সারও করো কোনো প্রবলেম নাই। মার্ক নরমালি এভাবে দেওয়া হয় যে গতে তোমাকে 3-এর মধ্যে 3ই দেওয়া হচ্ছে, ঘতে তোমাকে 4-এর মধ্যে 3 দেওয়া হচ্ছে। কারণ ঘতে কখনোই 4-এ 4 তোমাকে দিতে চাবে না, দিলেই তুমি 10-এ 10 পেয়ে যাইতে পারো, কারণ ক খতে অলরেডি তুমি ফুল নাম্বার পেয়ে গেছো। সো এই জায়গাতে তোমরা গ এবং ঘটা সমানভাবে লিখবা। এবং টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা, তোমার হাতে যেহেতু 15 মিনিট সময় আছে, তুমি এই 15 মিনিট থেকে 7 মিনিট দিবা হচ্ছে গ এর জন্য এবং ঘ এর জন্য দিবা হচ্ছে 8 মিনিট সময়। এখন গ এবং ঘটা কতটুকু লিখতে হয় দেখো, আমি তোমাদের জায়গাটা সুন্দর করে দিছি। মনে করো এটা তোমার একটা পুরো পেজ, হ্যাঁ, একটা পেজে তোমরা নরমালি 12, 14 বা 13 যত লাইনই হোক না কেন 10-এর উপরে আর কি লাইন মানে তোমরা লিখলেই এনাফ, আর কোনো কিছুর দরকার নেই। সো তুমি ধরো এইখানে একটা পেজে 10 লাইন লিখলা, লেখার পরে এইখানে এসে আবার 5 লাইন লিখলা, অর্থাৎ টোটাল দেখো 15 লাইন লিখে তুমি 1.5 পেজ কিন্তু গ নম্বর লিখে ফেললা। এখন এই 1.5 পেজ যদি তুমি গ নম্বরের জন্য লেখো এনাফ তোমার 3 মার্ক পাওয়ার জন্য। ওকে, সো তুমি এইটার জন্য এই 1.5 পেজ লেখা বা 15 লাইন লেখার জন্য তুমি টাইম পাবা হচ্ছে 7 মিনিট। ওকে, তার মানে তুমি যদি একটা হিসাব করো যে তোমার প্রত্যেকটা লাইন লেখার জন্য তুমি 30 সেকেন্ড করে সময় পাবা, 30 সেকেন্ড করে তোমার প্রত্যেকটা লাইন লেখার জন্য তোমার সময় পাবা। তার মানে এক লাইনে তুমি যদি একদম স্পেসিফিক ওয়ার্ড হিসাব করে দেখো, ধরো এক লাইনের মধ্যে তুমি 10টা ওয়ার্ড লিখতেছো, তার মানে তুমি প্রত্যেকটা ওয়ার্ড লেখার জন্য 3 সেকেন্ড করে টাইম পাবা। সো এই হিসাব করে যদি তুমি ক্যালকুলেট করে সবকিছু মানে আয়ত্তে আনতে পারো, তাইলে দেখবা প্রত্যেকটা একদম ইফেক্টিভ ওয়েতে তোমার অ্যান্সার করা হয়ে যাচ্ছে। সো এইভাবে তোমরা চেষ্টা করবা তোমার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস এইভাবে মাথায় রেখে পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করা। এখন তুমি চেষ্টা করতে পারো 15 লাইন বা 20 লাইন তোমার প্রত্যেক দিনে 15 লাইন বা 20 লাইন অন্তত লেখা উচিত, অর্থাৎ একটা গ বা ঘ লিখে। এবং লেখাগুলো কিভাবে লিখবা এটা তো তুমি 7 মিনিটে লিখবা, লেখার পরে এইরকম করে কমপক্ষে তুমি হচ্ছে 3টা প্যারায় লিখবা। গ নম্বরটা যেমন প্রথম প্যারায় তুমি মূল কথাটা লিখে দিলা যে এক্সাক্ট অ্যান্সারটা কি হবে, উদ্দীপকের ক কার সাথে মিলে যায়, ওকে, তোমার বইয়ের অনুপমের সাথে মিলে যায় নাকি তার মামার সাথে মিলে যায়, কার চরিত্রের সাথে মিলে যায় সেটাকে দিবা। তারপরে তুমি বই থেকে আরো মানে তথ্য দিবা, কেন আসলে মিলে যাচ্ছে এটা বই থেকে দিবা। দেওয়ার পরে ওই প্যারার মধ্যে উদ্দীপক আর বইয়ের মধ্যে যে কম্পারিজন, তুমি কেন এটাকে সাপোর্ট করলা এই জিনিসটা তুমি ওইখানে দিবা। দেওয়ার পরে ফাইনালি গিয়ে এই পেজটা তোমার ফুল হয়ে যাবে। তারপরে এই জায়গায় গিয়ে যে 5 লাইন লিখবা এটা হচ্ছে তোমার হচ্ছে উপসংহার বা হচ্ছে শেষ অংশ বা তোমার হচ্ছে ফিনিশিং লাইন এগুলা হবে। হ্যাঁ, ফিনিশিং লাইন বিভিন্ন রকম হইতে পারে, যে কেন তুমি এটাকে ব্যাখ্যা করতেছো, তুমি কেন সাপোর্ট করলা, তোমার নিজস্ব মতামত কি, এই টাইপের জিনিসগুলা এইখানে ফিনিশিং লাইনে দেওয়া যাইতে পারে। সো এইভাবে 1.5 পেজ তুমি কমপ্লিট করবা। এরপরে দেখবা তোমার হাতে 8 মিনিট, অনেক সময় 7 মিনিটও থাকবে, কারণ 1 মিনিট তুমি বেশি এই জায়গাতে নষ্ট করতে পারো। এখন এই 8 বা 7 মিনিটে সেম ভাবে চেষ্টা করবা এই ঘ নম্বরটা এই জায়গাটা পুরোটা লেখা, মানে এইখানে হাফ পেজ লেখা, পরে পুরো এই 1 পেজটা লিখে তারপরে এসে কমপক্ষে এখানে 1 বা 2 লাইন লেখা, এর বেশি লেখার কোনো প্রয়োজন নাই। তুমি যদি এই 1-2 লাইন লিখতে পারো তাহলে দেখবা তোমার এইখানে মার্ক 3.5 3.5 মানে আসতে পারে। ওকে, সো যারা মানে পারবা এটা খুবই ভালো, কারণ 1 মিনিট সময় পাচ্ছ, এই 1 মিনিটে তোমার 2 লাইন লেখা যাবে। সো সেই 2 লাইন তুমি এইখানে লিখে দিবা বা 2.5 লাইন লিখে দিবা, তাহলে দেখবা তোমার দেখতেও সুন্দর হবে, অনেক বেশিও লেখা হবে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি মার্কও পাবা। সো এইভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো এবং এইভাবে নিজেকে রেডি করতে পারো, তাহলে দেখো তোমার টাইম ম্যানেজমেন্ট একদম সুন্দরভাবে হচ্ছে। উদ্দীপকের জন্য তুমি উদ্দীপকের জন্য 1 মিনিট টাইম, ক এর জন্য তোমার 1 মিনিট বা আমি ধরে নিলাম, খ এর জন্য তোমার হচ্ছে 4 মিনিট টাইম, তারপরে ধরো গ এর জন্য তোমার হচ্ছে 7 মিনিট টাইম এবং ঘ এর জন্য তোমার টোটাল 8 মিনিট টাইম। এই টোটাল 21 মিনিটে তোমার সবকিছু কভার হয়ে যাবে। এবং এইরকম করে দেখতে বা তোমার 7 নম্বর প্রশ্নটাতে গিয়ে তুমি এরকম 18 থেকে 20 মিনিটের বেশি টাইম পাবা না। হ্যাঁ, 20 মিনিট পাইতে পারো, কারণ কি তোমার লেখা আস্তে আস্তে হাতের স্পিড স্লো হয়ে যাবে, যার কারণে 20 মিনিট। তখন একটু টাইমগুলো কনসিডার করবা গ এবং ঘতে, তখন তোমার দেখা গেল এরকম 6-12 মিনিট তোমার পেয়ে যাইতে পারো। হ্যাঁ, সো এইভাবে কিন্তু তোমাকে ক্যালকুলেট করে তুমি যদি চিন্তা ভাবনা করো তাইলে বেস্ট ওয়েতে তুমি সৃজনশীল আউটপুট দিতে পারবা, অর্থাৎ 7টা সৃজনশীল তুমি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে খুবই ভালোভাবে লিখে দিতে পারবা এবং তোমার ভালো মার্ক আসবে। ওকে, সো আমি প্রত্যেকটা পরীক্ষাতেই আমার ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো করছিলাম এবং আমি যদি তোমাদেরকে যদি পারি দেখায় দিব। এই জায়গাতে দেখো, তোমাদেরকে যদি আমি একটু দেখাই, আমার মার্কশিটটা দেখ এইখানে আছে, এই যে, হ্যাঁ এটা দেখো, তাইলে তোমরা বুঝতে পারবা। এই জায়গাতে আমার মার্কশিট গুলাতে আমার মার্কগুলা তোমরা একটু দেখো, তাইলে এই জায়গাতে বুঝতে পারবা যে
কেন আসলে এই জিনিসগুলো আমার জন্য কাজে আসছে। এই দেখো বাংলা প্রথম পত্র, এটাতে আমার 60 মার্ক থিওরিতে, মানে 60টা সৃজনশীলে আমি ধরো 8 করে পাইলে 27-56, তার মানে এটাতে আমি ধরো 8.5 এবং 9 এরকম করে মার্ক পাইছি। বাংলা দ্বিতীয়তে তো নাই, ইংলিশেও নাই। আইসিডির হিসাবটাও বাদ দিয়ে দাও, আইসিডিতেও অনেক বেশি মার্ক উঠছে, 5 আসছে 40। আইসিডিতে কেন কম হয়েছে আমি এটা বলছি যে আমি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো দিই নাই। এরপরে দেখো আমাদের এই যে সোশিওলজিতে দেখো একটাতে 63, তার মানে কি দেখো আমি প্রত্যেকটা প্রশ্নে মানে 9 করে মার্ক পাইছি, 7 নং 63, এই জায়গাতে 63 আসছে। তারপরে দেখো এই যে জিওগ্রাফিতে 46, 42, এগুলাতে 5টা প্রশ্ন থাকে, জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল আছে, তার মানে এইখানে ধরো 5 গুণন 9, 5 নং হচ্ছে 45, তার মানে এই সাবজেক্টটাতে আমি 9 এর বেশি করে মার্ক পাইছি। তারপরে দেখো এইখানে সিভিক্সে 56, মানে 8 করে পাইছি, এইখানে 58, তার মানে এখানে 8.5 করে পাইছি। সেম ভাবে দেখো সাইকোলজিতে আমি হচ্ছে 40, তার মানে 5 আসতে 40, 41 এরকম করে 8, তার মানে আমি কোনো পরীক্ষাতে কিন্তু একটা সৃজনশীল 8 এর নিচে পাই নাই, আমি এতটুকুই জাস্ট অ্যাপ্লাই করছি এবং এই জিনিসগুলো আমার আউটপুট চলে আসছে। সো আশা করি তোমরা সায়েন্স, আর্টস কিংবা কমার্স যেই হও না কেন এইরকম ডিটেলস লেখা, বিশেষ করে বাংলা প্রথম পত্র তো সবারই আছে, এই জায়গাগুলোতে তোমরা যদি আমার টেকনিকগুলো অ্যাপ্লাই করো তাইলে আমার মনে হয় তোমরা অনেক ভালো করতে পারবা এবং তোমাদেরও 8 বা 9 করে মার্কস চলে আসবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।